ওয়ান। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর বাজেট অধিবেশন শুরু হয়েছে লোকসভায় এবং রাজ্যসভায় আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি কিন্তু বিভিন্নভাবে তার বিভিন্ন বক্তব্য সামনে এনেছেন। তবে এবারে খুব তাৎপর্যপূর্ণভাবে 2024-এর যে বাজেট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকার নিয়ে যে ক্ষমতায় এলেন সেই বাজেটে একদিকে অন্ধ্রপ্রদেশ এবং অন্যদিকে বিহারের জন্য ঢালাও বরাদ্দ করা হয়েছে। বঞ্চিত হয়েছে বাংলা, বঞ্চিত হয়েছে ওড়িশাও। কারা অভিযোগ করছেন? তৃণমূল সরকার, তারা অভিযোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এবং নবীন পট্টনায়ক তিনিও কিন্তু অভিযোগ করছেন। সে জায়গায় দাঁড়িয়ে তো অবশ্যই আলোচনা করব এই বাজেটে আমাদের প্রত্যেকের কি সুযোগ সুবিধা হলো আদতে। তার পাশাপাশি আরেকটা খবর আমরা প্রত্যেকেই জানি, পুজোর অনুদান 70 থেকে হয়ে গিয়েছে কিন্তু 85,000 টাকা এবং আগামী বছরে তা হবে 1 লাখ টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রসকিউর আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে এবং এই যে তৃণমূলের বিষয়ে রাজ্যের শাসক দলের কি প্রতিক্রিয়া এই বাজেট সম্পর্কে এবং এই অনুদান যে বাড়লো রাজ্যের শাসক দল কি বলছে, আদতে সাধারণ মানুষ থেকে শুরু করে আদতে পুজো মণ্ডপগুলি তাদের কি লাভ হবে, সমস্ত উত্তর খুঁজবো। ভাস্কর সিনহা রয় তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। ভাস্কর দাকে আমরা আগের পর্বেও পেয়েছি, আরো একবার স্বাগত নতুন করে। এবং তার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালক অমৃতা দাস এবং আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী। ভাস্কর দা, আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একটা প্রস্তাব পেশ করলেন প্রধানমন্ত্রীর কাছে। তিনি এমনটাও জানালেন যে রাজ্য সরকারে তিনি সহযোগিতা পাবেন, এমনটা মনেও করেছেন তিনি। কিন্তু আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে। কেন? এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের বাংলা ভাগ করার যে চক্রান্ত সেটা আগে গোপন ছিল, এখন সরাসরিভাবেই সেটা করছে বিজেপি দল। আপনি কি চাইবেন একজন বাংলার মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাংলাকে, উত্তরবঙ্গকে ভেঙে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দিয়ে সেখানেই নাকি তার ডেভেলপমেন্ট হবে, এটা কথা? সুতরাং এই সুকান্ত মজুমদার যে একটা ভয়ঙ্কর প্রবণতা যে বাংলা ভাগের যে বিষয়টা করতে চলেছে, সুকান্ত মজুমদার মানে বিজেপি যে এই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, এটা খুব উদ্বেগের। এবং তৃণমূল কংগ্রেস কেন, যে কোনো পশ্চিমবঙ্গবাসী আপনি তারা কি চাইবেন যে তারা বাংলাটাকে ভাগ করে দিতে? কিন্তু আপনারা এই মন্তব্য করেছিলেন বাজেট পেশের দিন, অর্থাৎ নির্মলা সীতারামন যখন ঘোষণা করলেন তারপরে তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল নেতারা প্রত্যেকের একই অভিযোগ, উত্তরবঙ্গ বারংবার কেন বঞ্চিত হবে, কেন বঞ্চিত হবে দার্জিলিং, কার্শিয়াং, বিভিন্ন যে সমস্ত সেখানকার জায়গাগুলো রয়েছে, কেন বঞ্চিত হবে। সেখানে সুকান্ত মজুমদারের ভাবনাটা উত্তরবঙ্গকে যদি জোড়া যায়, অন্তর্ভুক্ত করা যায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে, তাহলে তো উন্নয়ন সাধন হবে, আদতে বাংলারই তো লাভ। দেখুন, মানে এটা একটা অত্যন্তভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বন্যা কি বাংলায় হয় না? সিকিমে বন্যা হয়, বিহারে বন্যা হয়, বাংলায় বন্যা হয় না? উত্তরবঙ্গ যখন বন্যায় ভেসে যাচ্ছে, মালদা যখন নদী ভাঙন, তার জন্য কোনো টাকা বরাদ্দ রাখা হলো না। সুতরাং এখানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে বাংলা বা উড়িষ্যা যে কথাটা আপনি বলছিলেন, এখানে এই যে বাজেটটি হয়েছে একেবারে রাজনৈতিকভাবে বিহার, অন্ধ্রপ্রদেশকে কেন দেওয়া হয়েছে সেটা অন্য আলোচনার মধ্যে যদি আসে তাহলে সেটা উঠে আসবে অবশ্যই, সে আলোচনা আমরা আসবো। এটা তো সত্যি যে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য, উন্নয়নের জন্য টাকা দেওয়াটা উচিত ছিল, সেটাকে যারা সঠিক হয়েছে বলে মনে করছেন তারা আর যাই হোক বাংলার ভালো চান না। তাহলে আপনি কি মনে করছেন বিজেপি যদি 35টি আসন বাংলা থেকে পেতো তাহলে ঢালাও বরাদ্দ হতো বাংলার জন্য? এই দেখুন, বিজেপি 35টা আসন কোনোদিনও পাওয়ার সম্ভাবনাই ছিল না, বিজেপি 400টা আসন পাওয়ারও সম্ভাবনা ছিল না। এবং এই যে সরকারটা আপনি যখন প্রথম শুরু করলেন, মোদি 3 নয়, কিন্তু এটা হচ্ছে এনডিএ সরকার একেবারে। সুতরাং এখানে মেনশন করেছি জোট সরকার, সেটা জোট সরকার মানে এনডিএ সরকার, এটা এখন বলতে বাধ্য হচ্ছেন, কারণ বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 240-এ গিয়ে আটকে গেছে। এখন এই যেহেতু এটা জোট সরকার, জোট সঙ্গীদেরকে, যেমন ওই অন্ধ্রপ্রদেশ বা বিহারের জোট সঙ্গীদেরকে সন্তুষ্ট রাখার জন্য বাংলার মতন জায়গা যেখান থেকে আপনার তার জোট সঙ্গী নেই, মানে বাংলাকে বঞ্চনার জায়গাতে ফেলে দিল এবং বাংলা বঞ্চিত হলো। এবং আজকে যেটা দিয়ে শুরু করলেন সুকান্ত মজুমদারের এই মানে প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব, সেটা আমার মনে হয় সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত বাংলার মানুষ তারা এই বাংলা ভাগের বিরোধিতা করবেন এবং বাংলা ভাগের চক্রান্তকে
নস্যাৎ করবে। একেবারে। এবং আদতে আরো একটা বিষয় আপনি যখন বললেন 21শে জুলাই, বিগত 21শে জুলাই আমরা দেখলাম, আপনি হয়তো সেখানে গিয়েছিলেন একজন তৃণমূল কর্মী সমর্থক হিসেবে, তৃণমূল সুপ্রিমো একাধিক মন্তব্য করেছেন, কিন্তু আপনি জোট সঙ্গীর কথা যখন বললেন, এনডিএ জোটের সঙ্গে এই যে মোদী সরকারের যে জোট আমরা দেখলাম, জানিয়ে তিনি তৃতীয়বারের জন্য ক্ষমতা আসতে পারলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোটের অন্যতম মুখ। 21-এর মঞ্চে কংগ্রেসের নামও শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, সেখানে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীকে আমরা দেখলাম না, আমরা অখিলেশ যাদবকে দেখলাম। দেখুন, এটা একটা শহীদ দিবস, এটা কোনো INDIE এর কোনো সভা ছিল না সেটা। কিন্তু সমাজবাদী পার্টির নেতা তো INDIE এর একেবারে আসতেই পারে। পশ্চিমবঙ্গে মানে INDIE এর প্রধান শরিক, তার নাম তৃণমূল কংগ্রেস, এখানে কিন্তু কংগ্রেস নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা ভারতবর্ষে যেখানে যে দল বিজেপি বিরোধীর প্রধান জায়গায় আছে সেই দলই প্রতিদ্বন্দ্বিতা করবে, এখানে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি আসন পেয়েছে, আপনারা দেখেছেন। এবং উনার সঙ্গে উনি অখিলেশ যাদবকে কেন মানে নিমন্ত্রণ করেছেন, সেখানে তো কংগ্রেসের বিরোধিতা করা যায় না। তিনি কিন্তু বারংবার সেদিন বলেছেন, মোদী সরকারকে যদি কেউ রুখতে পারে অখিলেশ তা প্রমাণ করে দেখিয়েছে ইউপিতে, এবং আগামী বিধানসভা নির্বাচনে, ইউপির বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদব তা প্রমাণ করে দেখাবে। একবারও কিন্তু রাহুল গান্ধীর নাম মুখে শোনা যায়নি। দেখুন, এই যে উত্তরপ্রদেশ যে রাজ্যটা, সেই রাজ্য বিজেপির প্রধান আর কি একটা মানে ক্ষমতার জায়গা ছিল। তারা সেখানে রাম মন্দির করেছে, তারা সেখানে দাঙ্গা লাগিয়েছে, কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু মানে বিরোধী দলের ক্ষেত্রে কংগ্রেসের পরেই তাদের স্থান সংখ্যার বিচারে। সুতরাং এখানে এই এত বড় জয়, বিজেপি যেখানে রাম মন্দিরের উন্মাদনা তৈরি করছে, বিজেপি যেখানে সংখ্যালঘুদেরকে ত্রস্ত করে রেখেছে, সেখানে এই উত্তরপ্রদেশের মতন জায়গায় সেখানে এই যে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির যে এই বিরাট জয়, সেই জয়কে তো বিজেপি বিরোধিতার জায়গা থেকে তো তাকে প্রশংসা করতেই হবে। তো সেটাই উনি করেছেন। আপনারা সিএ হলে মানবেন? প্রশ্নই নেই, এটা বহুবার বলা হয়েছে। সিএ, আচ্ছা এই যে সিএ কতজনের অ্যাপ্লিকেশন করেছে সেটাও জানি না। বাংলা থেকে শান্তনু ঠাকুর, তিনি কি সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন আমি জানি না। যে সিএ এর জন্য মানে আপনি নাগরিক, আবার নাগরিকত্বের জন্য। তাহলে ভাস্কর দা, আপনারা যখন বিরোধিতা করেন, প্রতিবার বলেন সিএ মানবো না, আমরা এনআরসি মানবো না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলার বর্ডারে কোনো অনুপ্রবেশকারী দরজায় ঠকঠক করে বাংলাদেশ থেকে, সে তাহলে জায়গা দেবেন? না, অনুপ্রবেশকারী ঠকঠক করে না। ইউনাইটেড নেশনসের একটা নিয়ম আছে, রাষ্ট্রপুঞ্জে আপনার এটা একটা মানে নির্দিষ্টভাবে নিয়ম আছে, বা এটা পাশ হয়েছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি কোনো গণ্ডগোল হয় এবং কোনো মানুষের যদি জীবনহানির শঙ্কা দাঁড়ায়, তাহলে তার পার্শ্ববর্তী রাষ্ট্রে সে জায়গা পেতে পারে। এটা কি স্টেট গভর্নমেন্ট করতে পারে? মানে তার না, এটা বলেছেন না, স্টেট গভর্নমেন্ট করতে পারে না, কিন্তু স্টেট গভর্নমেন্টের তরফে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যদি সেরকম গোলমাল হয়, কেউ আশ্রয় চায়, তাকে পশ্চিমবঙ্গ তাকে, দেখুন এটা তো দুটো রাষ্ট্রের মধ্যে না, দুটো রাষ্ট্রের ব্যাপার। উনি তো বলেননি যারা মানে রাতের অন্ধকারে পালিয়ে আসবে তাদের জায়গা দেবো, বলেছেন যে পার্শ্ববর্তী। আপনি জানেন কিনা জানেন, আপনাকে একটু জানিয়ে রাখবো, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু ইতিমধ্যে মোদী সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি মেনশন করা হয়েছে। কিন্তু এটাও বলেছেন তিনি, বিদেশমন্ত্রী, তিনিও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু মানুষের জীবনের থেকে তো বড় কিছু হতে পারে না। সেই জীবন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। শেখ শাহজাহান, জেসিবি, জয়ন্ত সিং, আপনি নামগুলো করছেন, এরা তৃণমূলের কে আমি জানতে চাই, আমি জানি না কে জয়ন্ত সিং। আমারও প্রশ্ন, আমরা জানি না তো তৃণমূলের এরা কেউ নয়। জামালউদ্দিনও কেউ নয়। না, আপনি যদি পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ যদি তৃণমূলের সঙ্গে থাকা লোকজন মানে কোটিতেও এসে গেছে, সেটা যদি তারা যদি কোথায় কিছু হয়ে গেলে সেটা কি তৃণমূলের? তৃণমূলের কেউ ছিল না, কিছু ছিল, কাকে বার করলো দল থেকে? না, সাসপেন্ড করা হলো কাকে? উত্তম সর্দার, শিবু হাজরা, এরা কারা ছিল? এরা কারা ছিল? এরা তো বিচার চলছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। এই জয়ন্ত সিংকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। আমি বলতে চাইছি যে আপনার কি তৃণমূল করলে কি কোনো অপরাধ করলে ধরা পড়বে না, এরকম কি কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন যে তৃণমূল করে অপরাধ সংগঠিত করেছে বা অপরাধী ধরা পড়েনি 2011 সালের পর থেকে আজ অবধি? একটি নাম আপনি এই টেবিলে বলুন, একটি নাম যে তৃণমূল করে বলে তার সাজা হয়নি বা তার বিচার হয়। সে তো আপনার নেত্রী 21-এর মঞ্চে একেবারে শেষে বলেই দিয়েছেন, তৃণমূল করলো আমি তাকে অ্যারেস্ট করাই যদি সে অপরাধ করে থাকে। অবশ্যই সেটা তো হয়েছে। এরকম কোন ব্যক্তিকে আপনি কি দেখতে পাবেন যে তৃণমূল করে অপরাধ করেছে বলে সে ঘুরে বেড়াচ্ছে? আপনি একটি নাম দেখেন। রাজ্যে এত দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে, আমরা কিন্তু একের পর এক দেখছি রাজ্য পুলিশ নিজেই এখন আক্রান্ত হচ্ছে।
দেখুন একটা গণবিক্ষোভে, দেখুন একটা দল কোনোদিনও কোনো জায়গায় পুলিশকে আক্রমণ করার কোনো শিক্ষা প্রদান করেছে এরকম জানি না। আপনি গণবিক্ষোভে আপনি দেখেছেন যে এটা নিশ্চিতভাবে একটি মানে এটা ভালো প্রবণতা নয়, কিন্তু এর সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের বা প্রশাসন, পুলিশটা কি, পুলিশটা কাদের? পুলিশ তো প্রশাসনের, এই প্রশাসনের দায়িত্বে কারা? তৃণমূল কংগ্রেস। তাহলে সেখানে পুলিশের উপর যদি আক্রমণ হয় নিশ্চিত তারা তৃণমূলের প্রতি আক্রমণ। পুলিশ তো তৃণমূলের, পুলিশ না পুলিশ তৃণমূলের নয়, অভিযুক্ত না পুলিশ দেখো, পুলিশ তৃণমূলের না, পুলিশ প্রশাসনের। না মন্ত্রী হলো, পুলিশ কিন্তু সকলের, পুলিশ কিন্তু কোনো দলের নয়, এটা একটা সম্পূর্ণ ভুল তত্ত্ব। আপনার প্রশাসনের দায়িত্বে আছে, পুলিশও অভিযুক্ত থাকে যে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে জমি দখল, পুলিশ অভিযুক্ত থাকে। এটা কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে বিএলআরও দপ্তর, এসডিও দপ্তর, প্রশাসনের একটা বিরাট অংশের লোক, মানে আমি প্রশাসনটা আগে আসি, কাউন্সিলরটা তো আছেই, তারা যে তাদের যুক্ত থাকে না এটা কখনোই বলেননি, কিন্তু যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বার করে দেওয়া বা তাদেরকে ইত্যাদিগুলো করার এই পদ্ধতি চলতে থাকবে। কিন্তু এটা মনে করে রাখবেন, সাধারণ মানুষের ভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত হতে হয়। পশ্চিমবঙ্গের যে অবস্থা হচ্ছে, দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। না এই স্বর্গরাজ্য বলা এটা কোনো, আপনি একটা ঘটনা ঘটেছে, একটা সপ্তাহ দেখান যে সপ্তাহে কোনো ঘটনা ঘটেনি। না এটা পশ্চিমবঙ্গে 10 কোটির বেশি মানুষ বসবাস করে। পশ্চিমবঙ্গ তাই বলে ডাকাতি হবে, তাই বলে খুন প্রকাশ্যে খুন হবে? দেখুন যে কোনো ডাকাতিগুলো, এই যে রিসেন্টলি আমরা দেখলাম যে ডাকাতি হওয়া এবং ডাকাতরা ধরাও পড়েছে, আজকে দেখলাম তাদের ধাওয়া করে মালদায় ধরেছে। আপনি রাত্রিবেলাতে এখানে একটি মহিলা হেঁটে যেতে পারে, যেটা অন্যান্য জায়গাতে তাদের কোনো রকম ভাবে কোনো গন্ডগোল হয় না। মানলাম মহিলাদের জন্য সেফেস্ট শহর, কিন্তু নেতা মন্ত্রীদের জন্য কি সেফেস্ট? সৌগত রায় থ্রেট খাচ্ছে, মদন মিত্র ফোনে থ্রেট খাচ্ছে। নেতারা যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের কি অবস্থা? তাহলে বুঝতে হবে যে সাধারণ না, তাহলে নেতারা বুঝতে হবে যে প্রশাসন, দেখুন প্রশাসন নেতাদের সঙ্গে এই যে বলেন না জোট করে আছে, নেতাদেরকে থ্রেট দিচ্ছে কারণ তারা বাঁচার রাস্তা খুঁজছে, পাচ্ছে না। তো নেতাদের থ্রেট দিচ্ছে তার মানে নিশ্চয়ই এই নয় তারা বেঁচে যাবে, এবং সেই সব ফোন কল রেকর্ড করা হয়েছে, তাদেরকে ধরা হবে। দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু আপনার এই নামগুলোকে কিছু মিডিয়া তাদেরকে লার্জার দ্যান লাইফ, এক একটা গুন্ডা বিরাট কিছু করে দেখানো হয়, সেটা তো বানিয়ে দেখাচ্ছে না, কিছুটা তৃণমূলের আমলেই তো হয়েছে, সেক্ষেত্রে একদিনে হয়নি। আমি আলোচনায় আসবো, তবে কিন্তু এটাও ঠিক যে যতটা বড় করে দেখানো হচ্ছে একেবারে মিডিয়া প্রাসাদ বানিয়ে ফেলছে, প্রশাসন বিধায়ক জানে না, এটা ভাস্কর হতে পারে না। সবাই প্রাসাদ বানায় না, দেখুন প্রাসাদ বানিয়েছে সেটাতে আপনি যদি ওই বড়নগরের ঘটনাটি বলেন বা ওইখানে সোনারপুর, না সোনারপুরে কে কার বাড়িতে কচ্ছপ রেখেছে না কি রেখেছে সেটা তো বন দপ্তরের বিষয় ছিল, তার জন্য আপনারা পাড়ার একটা লোকের তিলকে তাল, আমি সেটা বলছি না, কিন্তু এইখানে ঘটনা সেটা গোপাল বাবু স্বীকার করেছে। 15 বছর ধরে সুড়ঙ্গ বানিয়ে আমরা দেখলাম সোনা পাচার চললো। আমি ভাস্করদা একটু ইন্টারাপ্ট করতে চাইবো, কারণ আমরা অবশ্যই সোনারপুর, জামালউদ্দিন থেকে শুরু করে সাদ্দাম সর্দার প্রত্যেকের বিষয় নিয়ে আলোচনা করবো, তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, দ্রুত ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন।